সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের, আদিবাসী সবার আমরা কিন্তু মনোরম একটা পরিবেশ দিয়েছি। এবং পূজা উদযাপনের ক্ষেত্রে আমরা প্রশাসন যখন নিষ্ক্রিয় ছিল, কার্যক্রম ছিল না, তখন আমরা কিন্তু 100% আমাদের সমস্ত নেতা কর্মীদের মাধ্যমে এমন ভাবে আমরা নিরাপত্তা দিয়েছি, যেটা মানে সবাই আনন্দে অত্যন্ত বিনা বাধায়, বিনা কষ্টে আনন্দ উৎসবের মাধ্যমে পূজা উদযাপন করতে পারছে। আমি মনে করি আপনাদের সহযোগিতায় যদি আমি নির্বাচিত হই, নির্বাচিত চেয়ারে বসে 100% কোথাও আমাদের সনাতন ধর্মের কোন পরিবার, কোন নাগরিক এবং খ্রিস্টান ধর্মের কোন নাগরিক, অমুসলিম কোন নাগরিক কখনো কোথাও বিন্দুমাত্র কষ্ট পাবে, তো প্রশ্নই আসে না। বরং নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে 100% নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই আমি আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সামনে আসছি এবং নির্বাচিত হলে সেই নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কওমি শিক্ষা, এই তিনটা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে বলবৎ। নিঃসন্দেহে এই তিন শিক্ষা ব্যবস্থার মধ্যেই নীতিগত একটা বৈষম্য। আসলে আমি মনে করি যে জেনারেল, বিশেষ করে জেনারেল শিক্ষা এবং মাদ্রাসার আলিয়া শিক্ষা, এই দুইটা প্যারালাল যেভাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে, এখানে খুব বেশি বৈষম্য নাই। কারণ ইন্টারমিডিয়েটের ছাত্ররাও মেডিকেলে ভর্তি, ইউনিভার্সিটিতে ভর্তি, ইঞ্জিনিয়ারিং ভর্তি, যে কোনো জায়গায় তারা জেনারেলি ভর্তি হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আসলে নিঃসন্দেহে এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে মডিফাই করে, এটা একটা জাতীয় ইস্যু, যদিও এই উত্তরটা জাতীয়ভাবে হলে ভালো হয়। তারপর আমি যেহেতু আমার কাছে যেহেতু শুভ প্রশ্ন করছে, সেক্ষেত্রে আমি মনে করি নিঃসন্দেহেই তোমাদেরকে সাথে নিয়েই এই কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যেন আধুনিক মানে নিয়ে আসার ক্ষেত্রে বা সার্টিফিকেটগত দিক থেকে যেন তাদের এই মর্যাদা পায়, সম্মান পায়, সেদিক দৃষ্টিকোণ থেকে জাতীয়ভাবে এটাকে তুলে ধরা হবে। এবং আমি মনে করি যেটা হওয়াই উচিত, কারণ তারাও শিক্ষা ব্যবস্থার সাথে রাত জেগে পড়ছে, তারা অধ্যয়ন করছে, কোরআনকে মুখস্থ করছে, আরবি সাইডটা তারা অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে আয়ত্ত করছে, তাদের একটা মূল্যায়ন আসছে। শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আসলে এটা তো একটা জাতীয় ইস্যু। আমরা গুণগত মানের শিক্ষা ব্যবস্থা জাতীয় উন্নত করার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থাকে মডিফাই করে আরও আন্তর্জাতিক মানে নেওয়ার ক্ষেত্রে এটা জাতীয় ইস্যু। এ ব্যাপারে নিঃসন্দেহে জাতীয় ইস্যুর সাথে তো আমি ওইভাবে উত্তর দেওয়াটা আমার কঠিন। তবে লোকালি আমি এটা বলতে পারি যে আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, অনেক তরুণরা মেধাবী আছে। এই মেধাবীদেরকে আরো বেশি মেধা বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কি উদ্যোগ নিতে পারি, তাদেরকে যেন ভালো শিক্ষিত করে গড়ার ক্ষেত্রে আমরা ভালো ভূমিকা নিতে পারি। কৃষি বিশ্ববিদ্যালয়, নিঃসন্দেহে আমরা নাটোরের প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের গুরুদাসপুর এবং বড়াইগ্রাম চলনবিল অধ্যুষিত, এখানে বিস্তর অনেক জায়গা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমি, যেখান থেকে একটা ইউনিভার্সিটি স্থাপনের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের হাইওয়ে রোডের পাশে আমরা চয়েসকৃত জায়গাকে যদি বাছাই করে নিয়ে জাতীয়ভাবে এটা উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস এই কৃষি বিশ্ববিদ্যালয়টা আমাদের এরিয়াতে নিয়ে আসা সম্ভব। গুরুদাসপুরতে একটা কারিগরি প্রতিষ্ঠান আছে, আর বড়াইগ্রামে আরেকটা কারিগরি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে আমরা প্রস্তাবনা দিচ্ছি, দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলছি, লেখালেখি করছি। আমার বিশ্বাস যে 2 উপজেলায় 2টি কারিগরি প্রতিষ্ঠান তৈরি হবে। এই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল আছে, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, রাজশাহী আছে, বগুড়ায় আছে। আমরা যে নাই, আমাদের মধ্যে আমাদের নাটোরে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় নাই, এটাকে একটা বৈষম্য না? বলে না বৈষম্য কিনা? অতএব তোমাদের তো দাবি হচ্ছে বৈষম্য দূর করা। অতএব এই বৈষম্য দূরের জন্য জাতীয় পর্যায় থেকে 100% নাটোরে মেডিকেল কলেজ আমাদের দাবি, এই অধিকার প্রতিষ্ঠার জন্য নিঃসন্দেহে আল্লাহ যদি কবুল করে, সে বিজয়ী বেশে তোমাদের সাথে নিয়ে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ধানেদা থেকে বাসায় ফেরার পথে, ইপিজেডে চাকরিরত একটা মেয়ে, বাসায় ফেরার পথে এই ফাঁকা জায়গাতে সে খুন হয় এবং তার খুনের খুব দৃশ্যটা ভয়ঙ্কর। ওই খুনের সংবাদটা শোনার পরে, দেখার পরে, জানার পরে আমি ওই দিনই মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় তাহলে আমার মেয়েদেরকে এই কর্মসংস্থানের জন্য ঈশ্বর ইপিজেড, ওই নাটোর প্রাণ কোম্পানি আর ওই বিভিন্ন জায়গার যেন না যাওয়া লাগে। কর্মমুখী মেয়েদেরকে, কর্মমুখী আমার তরুণীদেরকে, ছাত্রীদেরকে এমন একটা কর্মসংস্থানের মাধ্যমে এলাকায় নিয়োজিত করার ব্যবস্থা করা লাগবে, যে কর্মসংস্থানের মাধ্যমে তারা নিজেরাই কর্মমুখী হয়ে
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, পরিবার স্বাবলম্বী হবে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা এই পরিকল্পনার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আসছি, বিশেষ করে অর্থনৈতিক জোন, এই আমার চলনবিল অধ্যুষিত বিশ্ব রোডের 2 সাইডে ঘোষণা দিয়ে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপনের ব্যাপারে জাতীয় পর্যায় থেকে উদ্যোগ নেওয়া, বিশেষ করে এই ঢাকায় জাতীয় পর্যায়ে যারা উদ্যোক্তা, বড় বড় উদ্যোক্তা, তাদেরকে মনোরম একটা পরিবেশ, চাঁদাবাজি, সন্ত্রাসী এরকম কার্যক্রম মুক্ত, এরকম মুক্ত একটা পরিবেশ দিলে এবং গ্যাস যদি এখানে নিশ্চিত করা যায়, তাহলে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগের মাধ্যমে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপন হবে। এতে করে আমাদের মেয়েরা এখানে আশা করি যে কর্মমুখী একটা অবস্থান তৈরি হবে। সেই কর্মমুখী অবস্থানের মাধ্যমে আর তাদেরকে বাইরে যেতে হবে না, এখানে তারা কর্মমুখী হবে। এর বাইরে আর বাদবাকি মেধাবী ছাত্রী যারা উচ্চশিক্ষিত হবে, উচ্চশিক্ষিতা যারা হবে, তাদের জন্য নিঃসন্দেহে ক্যারিয়ার গাইডলাইনের মাধ্যমে আমাদের যারা পণ্ডিত, আমাদের যারা অভিজ্ঞ, তাদের মাধ্যমে তাদের দক্ষতা, তাদের গাইডলাইন, তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য, সেটাও আমি বলছি ক্যারিয়ার গাইডলাইনের মাধ্যমে সেই ব্যবস্থা করবেন।